Hello everyone. Today we will start the first chapter of general properties of matter, that is elasticity. What is elasticity? It is the property of a body by virtue of which it tends to regain its original size and shape when the applied force is removed. আমরা কোনো বস্তুর উপর যখন একটা ফোর্স অ্যাপ্লাই করি তখন সেই ফোর্সটার অ্যাপ্লিকেশনের ফলে বস্তুটার হয় সাইজ চেঞ্জ হয়, না হলে তার শেপ চেঞ্জ হয়, অথবা শেপ এবং সাইজ দুটোই চেঞ্জ হয়। এবং সেই অ্যাপ্লাইড ফোর্সটা আমি যদি রিমুভ করে নিই তখন দেখতে পাওয়া যায় যে বস্তুটা আবার তার আগের শেপ এবং সাইজ কমপ্লিটলি বা পার্শিয়ালি ফিরে পাচ্ছে। এই ঘটনাটাকেই বলা হয় ইলাস্টিসিটি। এবার আসি ডিফর্মিং ফোর্স কাকে বলে। এই যে ইলাস্টিসিটির ডেফিনেশন পড়তে গিয়ে আমরা বললাম যে কোনো একটা বস্তুর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে ফার্স্টে, যার ফলে নাকি বস্তুটার সাইজ এবং শেপ কিছুটা চেঞ্জ হচ্ছে বা হওয়ার চেষ্টা হচ্ছে, সেই ফোর্সটাকে বলা হয় ডিফর্মিং ফোর্স। So the deforming force is actually the external force acting on a body on account of which its size or shape or both changes। এবার আমরা আসি রেস্টোরিং ফোর্স। ডিফর্মিং ফোর্স থাকলে অবভিয়াসলি রেস্টোরিং ফোর্সও থাকবে। কোনো একটা বস্তুকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে আমি বস্তুটাকে ডিফর্ম করলাম। এবার সেই ফোর্সটাকে যখন আমি রিলিজ করে দেবো তখন কি হবে? বস্তুটা তার আগের শেপ এবং সাইজ এই দুটোই ফিরে পাওয়ার চেষ্টা করবে। এইবার যখন বস্তুটার উপর থেকে ডিফর্মিং ফোর্সটা আমি রিলিজ করে দিচ্ছি তখন বস্তুটা এমনি এমনি তো নিজের অরিজিনাল শেপ অ্যান্ড সাইজে ফিরে যাবে না। সেইটা ফিরে যেতে গেলেও তার উপরে একটা ফোর্স অ্যাক্টেড হবে। কিন্তু এবারে বস্তুটার ওপরে কোনো ফোর্স অ্যাক্ট হবে না। বস্তুটার আভ্যন্তরীণ একটা ফোর্স থাকবে, ইন্টারনাল একটা ফোর্স থাকবে, যে ফোর্সটা নাকি বস্তুটাকে ইট উইল টেন্ড টু মেনটেন দ্য অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ অফ দ্য বডি। So the definition of restoring force will be it is the force which restores the size and shape of the body when the deforming force is removed। তাহলে এক্ষেত্রে একটা জিনিস বোঝা যাচ্ছে এই আলোচনাটা থেকে যে ডিফর্মিং ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল ফোর্স, যেটা নাকি কোনো একটা এক্সটার্নাল এজেন্সি দিচ্ছে বস্তুটার উপরে। whereas restoring force কিন্তু বস্তুর অরিজিনাল প্রপার্টি। দ্যাট ইজ আমরা যে ইউনিটটা পড়ছি দ্যাট ইজ জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। সো ডিফর্মিং ফোর্স ইজ নট অ্যাট অল a general property of matter, but restoring force is a property of matter। Now we will study elastic body। elastic body বলতে কি বোঝায়? আমরা দেখেছি ইলাস্টিক আমরা এমনি চলতি ভাষাতেও সেই জিনিসগুলোকে বলি যেগুলোকে নাকি টানলে সেটা একটা অন্য শেপ এবং সাইজ নিচ্ছে এবং ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসছে। ইলাস্টিক বডির ডেফিনেশনও অনেকটা সেই রকমই। এ বডি হুজ শেপ অ্যান্ড সাইজ ক্যান বি রেস্টোরড ইজ কল্ড ইলাস্টিক বডি। একটা বস্তুকে ডিফর্ম করার পরে ডিফর্মিং ফোর্সটাকে যখন আমি রিলিজ করে দিলাম তখন সেই বস্তুটা যদি আগের অবস্থায় সম্পূর্ণ বা আংশিকভাবে ফিরে আসে বা আসার চেষ্টা করে তাহলে সেই বডিটাকে বলা হবে ইলাস্টিক বডি। ফর এক্সাম্পল স্টিল, রাবার, কোয়ার্টজ এটসেট্রা। whereas প্লাস্টিক বডি কাকে বলে? না কোনো বস্তুর উপর যখন আমরা ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করছি এবং সেই ফোর্সটা রিলিজ করার পরে যখন রেস্টোরিং ফোর্স ইজ কামিং ইনটু প্লে, কিন্তু দেখা যাচ্ছে রেস্টোরিং ফোর্সটা কিছুতেই বস্তুটাকে কমপ্লিটলি আগের শেপ অর সাইজে ফিরিয়ে আনতে পারছে না। In that case we will say that the body is actually has become plastic body। প্লাস্টিক মানে কিন্তু আমরা যেটা ব্যবহারিক ভাষায় প্লাস্টিক বোঝাই সেই প্লাস্টিক নয়। This depends on the deforming force and restoring force। Example: mud, wax, putty, etc। চলে আসি টু দ্য ডেফিনেশন অফ স্ট্রেন। কোনো একটা বস্তুকে যখন আমরা ডিফর্মিং ফোর্স দিয়ে ডিফর্ম করি তখন সেই বস্তুটার শেপ বা সাইজ বা দুটোই চেঞ্জ হয় বা হওয়ার চেষ্টা করে। তো যে পরিমাণ চেঞ্জ হচ্ছে সেইটার অ্যামাউন্টটা কত হবে বা সেটাকে আমরা কিভাবে মেজার করব? সেই কারণে আসে স্ট্রেন। স্ট্রেনটা অ্যাকচুয়ালি কি জিনিস? না কোনো বস্তুর
তার যে ম্যাগনিটিউডটা অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ফোর্সের জন্য চেঞ্জ হলো, সেই ম্যাগনিটিউডটা পার ইউনিট ম্যাগনিটিউডে কতটা পরিবর্তন হয়েছে। দ্যাট ইজ, যদি লেন্থ বরাবর কোনো একটা বস্তুকে ডিফর্ম করা হয় তাহলে তার পার ইউনিট লেন্থে কতটা ডিফর্মেশন হয়েছে, যদি ব্রেথ বরাবর ডিফর্ম করা হয় তাহলে তার ব্রেথ পার ইউনিট ব্রেথে কতটা ডিফর্মেশন হয়েছে, অ্যান্ড সো অন. So from that scenario we can say that due to the application of deforming force, the deformation per unit magnitude in a body is called its strain. তাহলে from the definition of strain আমরা এটা বলতে পারি যে strain is equals to change in dimension by original dimension. কোনো একটা বস্তুর কতটা চেঞ্জ হলো কোনো একটা ডাইমেনশনে ডিভাইডেড বাই সেই ডাইমেনশনটারই অরিজিনাল ভ্যালুটা কত। এবার স্ট্রেনের ইউনিট আর ডাইমেনশনটা যদি আমরা অ্যানালিসিস করি তো দেখতে পারবো যে ফ্রম দ্য ডেফিনেশন অফ স্ট্রেন আমরা দেখেছি যে ওপরে যে ডাইমেনশনটা আছে নিচেও সেই ডাইমেনশনটাই আছে। দ্যাটস ওয়াই নিউমারেটর এবং ডিনোমিনেটর সেম হওয়ার জন্য স্ট্রেনের ইউনিট ওপরেও যা হবে নিচেও তাই হবে। দ্যাটস ওয়াই strain is actually a unitless entity. For the same reason, dimension is also zero in case of strain. So strain is such an entity which is unitless and as well as dimensionless. এবার আমরা দেখে নেব স্ট্রেন কত রকমের হয়। সেটা দেখে নেওয়ার জন্য আমরা এই ফিগারটাকে কনসিডার করি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা সিলিন্ডার কনসিডার করেছি যার লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। এই ক্যাপিটাল এল লেন্থ এর ওপরে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করেছি এফ, ডিফর্মিং ফোর্স। এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে বস্তুটার লেন্থটা ডেল্টা এল পরিমাণ বেড়ে গেছে। দ্যাট ইজ দ্য লেন্থ নাও বিকামস এল প্লাস ডেল্টা এল। এবার লেন্থ বরাবর বস্তুটা যেই বেড়ে গেছে ওর ব্রেথ বরাবর ওর ম্যাগনিটিউডটা কিন্তু একটু কমে গেছে। তো ইনিশিয়ালি ওর ব্রেথ যদি থেকে থাকে ডি, এখন তার ব্রেথ কিন্তু কমে হয়েছে ডি মাইনাস ডেল্টা ডি, মানে ডেল্টা ডি পরিমাণ ব্রেথ কমেছে। এই কনস্ট্রাকশনটাকে মাথায় রেখে আমরা এবার টাইপ অফ স্ট্রেনস গুলো পরপর পড়তে থাকবো। অ্যাট ফার্স্ট উই উইল স্টাডি লংগিটিউডিনাল স্ট্রেন। এই নামটা থেকেই বোঝা যাচ্ছে যে স্ট্রেনটা লংগিটিউড বরাবর হয়, লংগিটিউড মানে লেন্থ বরাবর হয়, কোনো বস্তুর লেন্থ বরাবর যে স্ট্রেনটা হয়েছে। তো এইখানে লেন্থ বরাবর এই ছবিটা অনুসারে লেন্থ বরাবর কি স্ট্রেন হয়েছে না, প্রথমে ইনিশিয়ালি লেন্থ ছিল ক্যাপিটাল এল, তারপরে চেঞ্জ অফ লেন্থ হয়েছে ডেল্টা এল। So we can say that the ratio between change in length and the original length is known as the longitudinal strain. তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? longitudinal strain is equals to change in length by original length. That is from the figure delta L by L. এবার আমরা চলে আসবো ল্যাটারাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন এই নামটা থেকেও বোঝা যাচ্ছে যে যে স্ট্রেনটা ল্যাটিটিউড বরাবর হয়েছে, ল্যাটিটিউড মানে লংগিটিউডের পারপেন্ডিকুলার, দ্যাট ইজ এক্ষেত্রে ডায়ামিটার বরাবর। So the ratio between the change in diameter and the original diameter is known as the lateral strain. তাহলে ল্যাটারাল স্ট্রেনটাকে আমরা কিভাবে লিখতে পারি? চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল্টা ডি বাই ডি। সিমিলারলি দ্য লাস্ট ওয়ান ভলিউম স্ট্রেন। এই নামটা থেকেও বোঝা যাচ্ছে যে যে স্ট্রেনটা ভলিউম বরাবর হয়েছে, তার মানে দিস ইজ দ্য রেশিও বিটুইন দ্য চেঞ্জ ইন ভলিউম অ্যান্ড অরিজিনাল ভলিউম। So volume strain can be written as change in volume by original volume, that is delta V by V. এক্ষেত্রে দেখা যাচ্ছে as strain itself is unitless and dimensionless, তাহলে এই longitudinal, lateral বা volume এই তিনটে স্ট্রেনেরই এক্সপ্রেশন থেকেও আমরা লক্ষ্য করছি যে these are also unitless and dimensionless entities. পড়ে নেব স্ট্রেস। স্ট্রেস বলতে কি বোঝাচ্ছে? কোনো একটা বস্তুর ওপর যখন আমি ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করলাম তখন বস্তুটার একটা ডিফর্মেশন হলো। সেই ডিফর্মেশনটা আমরা মেজার করেছি কি দিয়ে? স্ট্রেন দিয়ে। কোন ম্যাগনিটিউডে ডিফর্মেশন হচ্ছে, কতটা হচ্ছে, রিলেটিভ ডিফর্মেশন কতটা হচ্ছে, সেইগুলো আমরা সব মেজার করেছি স্ট্রেন দিয়ে। এইবার এই বস্তুটার ওপর থেকে যখন ডিফর্মিং ফোর্সটাকে সরিয়ে নেওয়া হয়,
বস্তুটার ভেতরে তখন রেস্টোরিং ফোর্স তৈরি হয়, যেই রেস্টোরিং ফোর্সটা নাকি বস্তুটাকে আগের জায়গায়, দ্যাট ইজ আগের শেপ এবং সাইজে ফিরিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। তো এই রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া অফ ক্রস সেকশনের ওপর কতটা পরিমাণে এক্সার্টেড হয়, দ্যাট ইজ দ্য মেজারমেন্ট অফ স্ট্রেস। So stress is actually defined as the restoring force developed per unit area of cross section of the deformed body. তাহলে দেখা যাচ্ছে ফার্স্টে ডিফর্মেশন হয়ে যাচ্ছে, তারপরে সেই ডিফর্মেশনটাকে কম্পেনসেট করার জন্য যে রেস্টোরিং ফোর্সটা তৈরি হচ্ছে, সেই রেস্টোরিং ফোর্স বাই ইউনিট এরিয়া হচ্ছে স্ট্রেস। এটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে যে স্ট্রেস ইজ রেস্টোরিং ফোর্স বাই এরিয়া, ডিফর্মিং ফোর্স বাই এরিয়া নয় কিন্তু। তো এই স্ট্রেসের এক্সপ্রেশনটা, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা জানতে গেলে আমাদের এই ছবিটাকে কনসিডার করতে হবে। From the definition of stress, we can say stress is equals to restoring force by cross sectional area. এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেস্টোরিং ফোর্সটা হচ্ছে এফ, আর ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এই ডি বা ডি মাইনাস ডেল্টা ডি, এই ডায়ামিটার ওয়ালা যে এরিয়াটা। এবার এই স্ট্রেসের এক্সপ্রেশনটা থেকেই বোঝা যাচ্ছে যে এর ইউনিটটা হবে ফোর্স বাই এরিয়া, মানে ফোর্সের ইউনিট বাই এরিয়ার ইউনিট। সো ইন এসআই সিস্টেম এর ইউনিট হবে নিউটন পার মিটার স্কোয়ার, যার আরেকটা নাম হচ্ছে পাস্কাল, এবং সিজিএস এর ইউনিট হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার এই স্ট্রেস ইজ ইকুয়ালস টু এফ বাই এ, এই এক্সপ্রেশনটা থেকে এর ডাইমেনশনটাও পাওয়া যায়। স্ট্রেসের ডাইমেনশন ইজ ইকুয়ালস টু হবে রেস্টোরিং ফোর্সের ডাইমেনশন বাই ক্রস সেকশনাল এরিয়ার ডাইমেনশন। আমরা জানি ফোর্সের ডাইমেনশন ml t টু দি পাওয়ার -2, তাকে যদি এরিয়ার ডাইমেনশন দ্যাট ইজ এল স্কোয়ার দিয়ে ভাগ করা হয়, then we get the dimension of stress as ml inverse t to the power -2. এবার আমরা একটা খুব উল্লেখযোগ্য, খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ which one is more fundamental between stress and strain. স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে কোনটা সবথেকে বেশি মৌলিক? এই ফান্ডামেন্টাল কোন জিনিসটা হবে, এটা আমাদেরকে ভাবতে গেলে প্রথমে যেটা চিন্তা করতে হবে যে স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট। যে এন্টিটিটা ইন্ডিপেন্ডেন্ট সেই এন্টিটিটাই কিন্তু ফান্ডামেন্টাল এন্টিটি, কারণ তার উপর বেস করে অন্য এন্টিটিটা দাঁড়িয়ে থাকে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্টিটি বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন কোনটা হবে? এবার কোন এন্টিটিটা ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা ভাবতে গেলে আমাদেরকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে যে স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে কোন ঘটনাটা আগে ঘটছে। যে ইনসিডেন্টটা আগে ঘটবে, অবভিয়াসলি দ্যাট শুড বি দ্য ইন্ডিপেন্ডেন্ট ইনসিডেন্ট, অ্যান্ড অবভিয়াসলি দ্যাট শুড বি দ্য ফান্ডামেন্টাল ইনসিডেন্ট। এবারে দেখা যাক কোনো একটা বস্তুকে যখন আমি ডিফর্মিং ফোর্স দিয়ে ডিফর্ম করার চেষ্টা করছি, তখন তার ভেতরে কি তৈরি হয়? একটা ডিফর্মেশন তৈরি হয়, দ্যাট ইজ তার ম্যাগনিটিউডের চেঞ্জ হয়। And we know that change in magnitude by original magnitude is the definition of strain. তাহলে দেখা গেল আমি যখন বস্তুর উপর ডিফর্মিং ফোর্স দিলাম, তখন কিন্তু ফার্স্টে যে জিনিসটা তৈরি হলো দ্যাট ইজ স্ট্রেন। এইবার এই ডিফর্মিং ফোর্সটাকে যখন আমি রিলিজ করলাম, তখন বস্তুটার ভেতরে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হলো। And we know the definition of stress is restoring force by cross sectional area. তো দেখছি যে যখন কোনো একটা বস্তুকে ডিফর্ম করা হলো, ফার্স্টে তৈরি হলো ডিফর্মেশন অফ ম্যাগনিটিউড দ্যাট ইজ স্ট্রেন, এবং তারপরে যখন সেই ডিফর্মিং ফোর্সটা রিলিজ করে দেওয়া হলো, তখন এলো হচ্ছে রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া দ্যাট ইজ স্ট্রেস। তাহলে দেখা যাচ্ছে স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে স্ট্রেনটা আগে ঘটছে, তারপরে স্ট্রেসটা ঘটছে। That is, we can say that strain is independent and stress is dependent on strain. তাহলে স্ট্রেনটা যদি ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হয়, so strain is the fundamental entity between stress and strain. So this is the actual explanation, that is which is more fundamental between stress and strain. Elastic limit.
নামটা দেখেই বোঝা যাচ্ছে যে ইলাস্টিসিটির যে লিমিট সেটাই হচ্ছে ইলাস্টিক লিমিট। So it is defined as the greatest stress that can be applied to any body without causing permanent deformation, and it will return to its original shape and size once the stress is removed. কোনো একটা বস্তুর উপর যখন আমরা ডিফর্মিং ফোর্স দিই তখন সেটা ডিফর্মড হয়। এবার সেই ডিফর্মিং ফোর্সটা আমরা যত বাড়াতে থাকি তত কিন্তু বেশি ডিফর্মড হতে থাকে বস্তুটা, এবং আফটার রিমুভিং দ্য ডিফর্মিং ফোর্স সেটা আবার আগের শেপ অ্যান্ড সাইজে ফিরে আসে। এরকম ভাবে ডিফর্মিং ফোর্স বাড়াতে 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 একটা লিমিটে পৌঁছে যায় যখন নাকি আমরা লাস্ট সেই ডিফর্মিং ফোর্সটা অবধি কিন্তু বস্তুটাকে ডিফর্ম করলে সেটা আবার ডিফর্মিং ফোর্সটা রিমুভ করে দিলে সে তার অরিজিনাল শেপ অ্যান্ড সাইজে ফিরে যাবে। আমরা যদি এই ডিফর্মিং ফোর্সটা জাস্ট একটুখানি এক্সিড করি তাহলেই দেখা যাবে যে বস্তুটা কিন্তু ডিফর্মড হচ্ছে, কিন্তু আর ডিফর্মিং ফোর্সকে রিলিজ করলে তার অরিজিনাল শেপ অ্যান্ড সাইজে ফিরে আসছে না। তো এই যে লিমিটিং ফোর্সটা, এই যে লিমিটিং স্ট্রেসটা, দ্যাট ইজ নোন অ্যাজ ইলাস্টিক লিমিট। নাও হোয়াট ইজ প্লাস্টিক লিমিট? ইলাস্টিক লিমিট তো বুঝে গেলাম। বিয়ন্ড ইলাস্টিক লিমিট দ্য ম্যাটার বিহেভস অ্যাজ আ প্লাস্টিক বডি। এইবার প্লাস্টিক বডি হিসেবে তো বিহেভ করলো, প্লাস্টিক লিমিটটা তাহলে কতটা? এই প্লাস্টিক লিমিটে প্লাস্টিক রেঞ্জে যখন বস্তুটা চলে যায় তখন কিন্তু বস্তুটার উপরে যতই আমি স্ট্রেস অ্যাপ্লাই করি, আফটার রিমুভিং দ্য স্ট্রেস সেটা কিন্তু আগের অরিজিনাল শেপ অ্যান্ড সাইজে ফিরে আসে না। কিন্তু এটারও একটা লিমিট আছে। এই স্ট্রেসটাও যদি আরো বাড়াতে বাড়াতে যাওয়া যায় তাহলে একটা ম্যাক্সিমাম স্ট্রেস অ্যাটেন্ড করলে দেখতে পাওয়া যাচ্ছে যে সেই স্ট্রেসটা রিমুভ করলে কিন্তু বস্তুটা তার আগের শেপ অ্যান্ড সাইজে ফিরে আসছে না। whereas তার থেকে যদি আমি সামান্য একটু বেশি স্ট্রেস অ্যাপ্লাই করি বস্তুটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে। That limit is known as plastic limit. So the plastic limit occurs when the material, after exceeding its elastic limit, reaches to its breakdown point and the material is torn. Factors affecting elasticity. Elasticity কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? ফার্স্ট অফ অল টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়ানো হয় তত কোনো মেটেরিয়ালের ইলাস্টিসিটি জেনারেলি ডিক্রিজ করে। নাম্বার টু, নেচার অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। ইলাস্টিসিটি মানেই আমরা জানি আ কম্বিনেশন অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। কাজেই স্ট্রেস এবং স্ট্রেনের নেচারের ওপর ইলাস্টিসিটি ডিপেন্ড করে। ইলাস্টিসিটি জেনারেলি স্ট্রেস ইনক্রিজ করলে বাড়ে এবং ডিক্রিজ করলে কমে, whereas স্ট্রেনটা ইনক্রিজ করলে কমে এবং ডিক্রিজ করলে বাড়ে। থার্ড পয়েন্ট, এফেক্ট অফ দ্য ইম্পিউরিটিস প্রেজেন্ট ইন দ্য ম্যাটেরিয়াল। যে বস্তুটার ইলাস্টিসিটি মাপা হচ্ছে তার ভেতরে যে ইম্পিউরিটিটা থাকবে সেই ইম্পিউরিটিটার ইলাস্টিক প্রপার্টির ওপর কিন্তু বস্তুটার অ্যাকচুয়াল যে মেটেরিয়ালটা তার ইলাস্টিসিটি ডিপেন্ড করবে। নাম্বার ফোর, নেচার অফ মেশিনিং অ্যান্ড হিট ট্রিটমেন্ট। যখন বস্তুটাকে মেটেরিয়ালটাকে তৈরি করা হচ্ছে তখন তার উপরে যে মেশিনিং প্রসেসে মেটেরিয়ালটাকে তৈরি করা হচ্ছে বা যে হিট ট্রিটমেন্টে মেটেরিয়ালটাকে তৈরি করা হচ্ছে তার উপরে কিন্তু ইলাস্টিসিটি, মেটেরিয়ালটার ইলাস্টিসিটি ডিপেন্ড করে। হুকস ল, এই লটা শুধুমাত্র ইলাস্টিক মেটেরিয়ালের জন্য অ্যাপ্লিকেবল। দ্যাটস ওয়াই দ্য স্টেটমেন্ট অফ হুকস ল ইজ within elastic limit stress is proportional to strain. স্ট্রেস কিন্তু সবসময় স্ট্রেনের সাথে প্রপোর্শনাল হয় না, শুধুমাত্র ইলাস্টিক লিমিটের মধ্যেই এই ঘটনাটা ঘটে, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট অফ হুকস ল। তো হুকস লর স্টেটমেন্ট বলতে গেলে কিন্তু উইদিন ইলাস্টিক লিমিট এই কথাটা অবশ্যই বলতে হবে। সো ফ্রম দ্যাট সিনারিও উই ক্যান সে দ্যাট অ্যাজ স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, আমরা যদি এই প্রপোর্শনালিটি সাইনটা তুলতে চাই, so there will come a proportionality constant k, and hence we get stress is equals to k times strain. এই k টার একটা নাম আছে, that is elastic modulus. So what is elastic modulus? আমরা এই এক্সপ্রেশনটা থেকেই বুঝতে পারছি যেহেতু stress is equals to k times strain, so k should be is equals to stress by strain. So from that scenario we can say
that the elastic modulus is nothing but the ratio between stress and strain within elastic limit. ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেস এবং স্ট্রেনের রেশিওটাই হচ্ছে ইলাস্টিক মডিউলাস, যেটা নাকি আমরা ছোট হাতের কে দিয়ে ডিনোট করি। এবার দেখা যাক এর ইউনিটটা কি হবে। সো ইলাস্টিক মডিউলাস ইজ ইকুয়ালস টু স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে আমরা জানি যে স্ট্রেন এমন একটা এন্টিটি যার নাকি ইউনিটও নেই, ডাইমেনশনও নেই। তাহলে ইলাস্টিক মডিউলাসের ইউনিট বা ডাইমেনশন কি হবে? যেটা স্ট্রেসের ইউনিট বা ডাইমেনশন হবে সেটাই হবে ইলাস্টিক মডুলাসের ইউনিট আর ডাইমেনশন। That's why the unit of elastic modulus is Newton per meter square or Pascal or dyne per centimeter square in CGS system. আর ডাইমেনশন হবে m L inverse T inverse 2। একটু চিন্তা করলে দেখা যাবে যে স্ট্রেসের ডাইমেনশন এবং ইউনিটও কিন্তু সেম ছিল। Elastic modulus কত রকমের হয়? Generally there are three types of elastic modulus. Young's modulus, we denote it by capital Y, bulk modulus, small k, and rigidity modulus with eta. এই তিনটেই মেনলি ইলাস্টিক মডুলাস আছে। এছাড়া আমরা একটা ইলাস্টিক রেশিও নিয়ে ডিল করি যেটার নাম হচ্ছে পোয়াজো রেশিও, দ্যাট ইজ ডিনোটেড বাই সিগমা। মনে রাখতে হবে পোয়াজো রেশিও ইজ নট অ্যাট অল আ ইলাস্টিক মডুলাস, ইট ইজ আ রেশিও। কিন্তু এই ইলাস্টিক মডুলাস গুলো, যে তিনটে ইলাস্টিক মডুলাস দেওয়া আছে, এইগুলোকে কানেক্ট করার জন্য কিন্তু আমাদের পোয়াজো রেশিওটাকেও পড়তে হবে। স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম গ্রাফটা হবে এরকম। এখানে এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেন প্লট করা হয়েছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেস প্লট করা হয়েছে। From the previous discussion, we know that strain is the independent variable and stress is dependent on strain. That's why independent variable এর দিকে, that is x axis এর দিকে strain প্লট করা হয়েছে আর dependent variable এর দিকে, that is y axis এর দিকে stress প্লট করা হয়েছে। যে গ্রাফটা আমরা পেয়েছি তাতে কিছু পোরশন স্ট্রেট লাইন আছে, কিছু পোরশন কার্ভ আছে, ডিফারেন্ট শেপের একটা গ্রাফ পেয়েছি। এই গ্রাফে এ বি সি ডি ই এই পাঁচখানা পয়েন্টকে পয়েন্ট আউট করা হয়েছে। এই পয়েন্টগুলো কি, তাদের সিগনিফিকেন্স কি, এগুলো আমরা পরপর ডিসকাস করব। এবং ই পয়েন্টের পরে দেখা যাচ্ছে যে গ্রাফটা শেষ হয়ে গেছে। এইটাই বা কেন হচ্ছে, এগুলো আমরা এবার ডিসকাস করছি। পয়েন্ট এ, ও থেকে এ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে যে এইখানে কিন্তু গ্রাফটা স্ট্রেট লাইন। দ্যাট ইজ উইদিন দিস রিজিয়ন স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। এবং আমরা জানি যে যে রিজিয়নে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন হয় সেই রিজিয়নটাতে হুকস ল হোল্ড করে। সো উই ক্যান সে দ্যাট ইন দ্য রিজিয়ন ও টু এ হুকস ল হোল্ডস। ও থেকে এ রিজিয়নটাতে স্ট্রেস আর স্ট্রেন কমপ্লিটলি প্রপোর্শনাল হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এ ইজ নোন অ্যাজ প্রপোর্শনালিটি লিমিট। আপ টু এ প্রপোর্শনালিটি বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন হোল্ডস। তো দেখতে পাওয়া যাচ্ছে যে ও থেকে এ পর্যন্ত বস্তুটা হচ্ছে, দ্য মেটেরিয়াল ইজ কমপ্লিটলি ইলাস্টিক। মানে মেটেরিয়ালটাকে আমি ডিফর্ম করব, দিয়ে সেটাকে আমি ছেড়ে দেব, তখন বস্তুটা কমপ্লিটলি তার আগের শেপ অ্যান্ড সাইজে ফিরে আসবে। এই ঘটনাটা ঘটবে ও থেকে এ পর্যন্ত রিজিয়নে। এ থেকে বি পর্যন্ত রিজিয়নটা একটুখানি কার্ভ। এই পোর্শনটাতে বস্তুটাকে আমি যদি স্ট্রেস দিই, তাকে রিলিজ করার পর সে কিন্তু কমপ্লিটলি তার আগের পজিশনে ফিরে আসবে না, কিছুটা ডিফর্ম থাকবে। সে তার আগের পজিশন, আগের শেপ অ্যান্ড সাইজে ফিরে আসবে ঠিকই, বাট পার্শিয়ালি। দ্যাটস ওয়াই এ টু বি রিজিয়ন ইজ পার্শিয়ালি ইলাস্টিক রিজিয়ন। এইবার এই বি রিজিয়নটার পরেও যদি বস্তুটাকে স্ট্রেস দেওয়া হয়, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে বিয়ন্ড দ্য রিজিয়ন বি এই বস্তুটা কিন্তু তার আগের শেপ বা সাইজে ফিরে আসার কোনো চেষ্টাই করছে না। দ্যাট ইজ বিয়ন্ড বি the nature of the material has become plastic. তাহলে আমরা ও থেকে বি পর্যন্ত রিজিয়নটাকে বলতে পারি ইলাস্টিক রিজিয়ন এবং বিয়ন্ড বি রিজিয়নটাকে বলতে পারি প্লাস্টিক রিজিয়ন।
এখানে মনে রাখতে হবে ও থেকে এ পর্যন্ত রিজিয়ন হচ্ছে কমপ্লিটলি ইলাস্টিক এবং এ থেকে বি পর্যন্ত হচ্ছে পার্শিয়ালি ইলাস্টিক। সো from this discussion we can say that B is actually the elastic limit. এবারে চলে আসি সি পয়েন্টে কি হচ্ছে। সি পয়েন্টটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে স্ট্রেস কিছু দেয়া হচ্ছে না কিন্তু স্ট্রেন হয়ে যাচ্ছে। That is as if this is a stage where the wear begins to flow with no increase in the load. That's why this point is known as yield point. আমরা জানি yield মানে হচ্ছে কিছু প্রডিউস করা। তো উইদাউট এনি স্ট্রেস যখন স্ট্রেন প্রডিউসড হচ্ছে দ্যাটস ওয়াই দ্য নেম ইজ yield point. এবার বিয়ন্ড yield point আমরা দেখছি স্ট্রেসটা র্যাপিডলি বাড়ছে এবং তার সাথে সাথে কিন্তু স্ট্রেনটাও র্যাপিডলি বাড়ছে। এরকম করতে করতে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ স্ট্রেসে when the stress is maximum এই পোর্শনে যাওয়ার পরে দ্যাট ইজ দ্য পয়েন্ট ডি, এইখানে কিন্তু যাওয়ার পরে দেখতে পাওয়া যাচ্ছে যে আর সামান্য একটুও যদি স্ট্রেস বাড়ানো যায় তাহলে বস্তুটার আর স্ট্রেস বাড়ছে না, রেদার এটা কমতে কমতে যাচ্ছে। দ্যাট ইজ beyond this region we can't increase the stress of the material anymore. এই রিজিয়নটাতে, এই ডি রিজিয়নটাতে, ডি পয়েন্টটাতে গিয়ে তার মানে বস্তুটা হয়ে যাচ্ছে কমপ্লিটলি ফ্র্যাজাইল, কমপ্লিটলি ব্রেকিং। দ্যাটস ওয়াই এই রিজিয়নের পরে যদি আর কোনো স্ট্রেসের বা কিছু অ্যাপ্লাই করার চেষ্টাও করা যায় তাহলেও কিন্তু স্ট্রেসটা আর ইনক্রিজড হবে না, whereas the wear will become narrow and it will break. কাজে ই পয়েন্টটার পরে গিয়ে কিন্তু ওয়্যারটার কোনো এক্সিস্টেন্সই পাওয়া যাবে না বা মেটেরিয়ালটার কোনো এক্সিস্টেন্সই পাওয়া যাবে না। তো ডি পয়েন্টটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট, যে পয়েন্টটা থেকে নাকি বস্তুটার কমপ্লিটলি ব্রেকিং হতে শুরু করবে, ভাঙতে শুরু করবে। দ্যাটস ওয়াই দ্য পয়েন্ট ডি ইজ নোন অ্যাজ ব্রেকিং পয়েন্ট। অ্যান্ড বিয়ন্ড ব্রেকিং পয়েন্ট অ্যাট দ্য পয়েন্ট ই, ই এর পর থেকে বস্তুটার আর কোনো ট্রেস পাওয়া যাবে না। ব্রেকিং পয়েন্টে রিচ করে গেলে আর কোনো স্ট্রেস অ্যাপ্লাই করা যাবে না, বস্তুটা অটোমেটিক্যালি ন্যারো হয়ে ব্রেক করে যাবে at the point E. Thanks for watching the video with attention.